গুলিবিদ্ধ ওসমান হাদিকে নেওয়া হচ্ছে সিঙ্গাপুর। শাহজালাল বিমানবন্দরে পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স। ৮ জন গ্রেফতার হলেও এখনো অধরা মূল অভিযুক্ত। হাদির উপর গুলি বিচ্ছিন্ন ঘটনা, ভোটের সময় দু একটি খুন হতেই পারে মন্তব্য সিইসির। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী, যথাসময়ে নির্বাচনের প্রত্যয়। তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা, গণতান্ত্রিক যাত্রায় ইতিবাচক। ভোটের আগে নেতৃত্বে আরও শক্তিশালী হবে দল, বলছেন যুক্তরাজ্য বিএনপির নেতারা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজানো হচ্ছে প্রাঙ্গণ। নিরাপত্তার চাদরে ঢাকা পুরো এলাকা। চারটা বেরিয়াল ফালাইলো, গাড়ি ঢুকে রং সাইডের ফাঁক দিয়ে তারা যাইতে চায়। রাজধানীর ব্যস্ত সড়কে অরক্ষিত লেভেল ক্রসিং, সময় বাঁচাতে ঝুঁকি নিয়ে পারাপার। দুর্ঘটনার জন্য অসচেতনতায় দায়ী, সিস্টেম আধুনিকায়নের জোর। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার থেকে দুপুরে নেওয়া হচ্ছে সিঙ্গাপুর। এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স। এদিকে গুলির ঘটনায় ৮ জনকে আটক করা হলেও হত্যা চেষ্টা মামলায় ৪ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। তবে এখনও ধরা ছোঁয়ার বাইরে মূল অভিযুক্ত ফয়সাল করিম। হাদির উপর গুলির ঘটনায় সকালে পল্টন থানায় মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মামলায় ফয়সালের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। এ ঘটনায় আরও ২ জন সহ এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শ্যালক ও অপর এক নারীকে গ্রেফতার দেখানো হয়েছে। এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে আছেন সহকর্মী সামদান প্রত্যয়। সরাসরি যাচ্ছি তার কাছে। গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের নেতা ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো তাকে বহনকারী যে গাড়িবহরে করে তাকে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হবে, সেই গাড়িবহরটি এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে আসবে। আমরা জানতে পেরেছি যে সিঙ্গাপুরে তাকে নিয়ে যাওয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সটি ঠিক করা হয়েছে অসপ্রে এভিয়েশনের, ব্রিটিশ কোম্পানি অসপ্রে এভিয়েশনের যে এয়ার অ্যাম্বুলেন্স, সেটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতোমধ্যেই অবতরণ করেছে। আমরা আরও জানতে পেরেছি নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে যে তার সঙ্গে তার ২ বড় ভাই আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক এই ওসমান হাদির সঙ্গে সিঙ্গাপুর যাত্রায় তার সঙ্গী হবেন। একই সঙ্গে আমরা আরও জানতে পেরেছি যে ইনকিলাব মঞ্চের একজন সদস্য ওসমান হাদির এই সিঙ্গাপুর যাত্রায় তার সঙ্গী হতে পারেন। একই সঙ্গে কিছুক্ষণ আগেও আমাদের কাছে তথ্য ছিল যে মেডিকেল বোর্ডের একটি সভা বসেছে, অর্থাৎ ওসমান হাদির স্বাস্থ্যের যে সবশেষ অবস্থা, সেই সবশেষ অবস্থা নিয়ে মেডিকেল বোর্ড পর্যবেক্ষণ করছেন এবং তারা হয়তো আজকে ওসমান হাদির এই এয়ারপোর্টে যাত্রার আগে গণমাধ্যম কর্মীদেরকে একটি ব্রিফ করতে পারেন। আমরা সেই ব্রিফিংয়ের অপেক্ষায় রয়েছি। নতুন করে আজ আমরা তার স্বাস্থ্য পরিস্থিতির কোনো আপডেট জানতে পারিনি। মেডিকেল বোর্ডের কর্মীদের বা মেডিকেল বোর্ডের যারা সদস্য রয়েছেন তারা এখনও গণমাধ্যম কর্মীদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এর আগে আমরা গত ২ দিন ধরে কিন্তু ওসমান হাদির শারীরিক অবস্থার তেমন কোনো উন্নয়ন আমরা এখনো শুনতে পাইনি। এর আগে আমাদের মেডিকেল বোর্ড জানিয়েছিলেন যে তার যে ক্ষত মস্তিষ্কের, সেই ক্ষতটি অনেক বেশি গভীর হওয়ার কারণে এবং তার রক্তনালীর গুরুত্বপূর্ণ জায়গায় ক্ষতি হওয়ার কারণে তার ফুসফুসের কার্যক্ষমতা কমে গেছে, যার কারণে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। কিছুক্ষণের মধ্যেই তার যে সিঙ্গাপুর যাত্রা সেটি শুরু হবে বলে আমরা ধারণা করছি। এই ছিল আমার কাছে ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে সবশেষ। রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে থেকে সহকর্মী সামদানি প্রত্যয়। ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, ভোটের সময় দু একটি খুন হতেই পারে, এমন মন্তব্য করেছেন খোদ প্রধান নির্বাচন কমিশনার। বললেন, পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত আছে আইন শৃঙ্খলা বাহিনী, সবার সহযোগিতায় যথাসময়েই হবে নির্বাচন। রাজধানীতে ইউথ ভোটার ফেস্টিভ্যালে একথা বলেন সিইসি। তফসিল ঘোষণার পরদিনই ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে টার্গেট করে গুলি এবং একাধিক জেলা নির্বাচন অফিসে আগুন দেওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ।
নির্বাচন নিয়ে কোনো এমন পরিস্থিতিতে ভোটের অতীতের জের টেনে এসব ঘটনাকে বিচ্ছিন্ন বলে উড়িয়ে দিলেন প্রধান নির্বাচন কমিশনার। বললেন, ভোটের আগে এমন দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। উই আর ফুললি প্রিপেয়ার্ড টু মুভ আহেড। ইলেকশন হবে ইনশাল্লাহ, সবাইকে সাথে নিয়েই হবে, সবার সহযোগিতা নিয়েই হবে। এ ব্যাপারে কোনো শঙ্কা নেই। যাই আসুক না কেন, যত ধরনের দুশ্চিন্তা আপনাদের মাথায় আসুক না কেন, দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। নির্বাচনের জন্য প্রস্তুতি নিন আপনারা সবাই মিলিয়ে, যাতে একটা সুন্দর নির্বাচন আমরা করতে পারি। আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল। আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয় নাই? ফরেন মিনিস্টার কি বিরাসার খুন হন নাই? ইলেকশন আসলে এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। সোমবার রাজধানীর গুলশানে আইএফএসি আয়োজিত অ্যাওয়ার্ড সেরিমনি অব দ্য ইউথ ভোটার ফেস্টিভ্যালে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সিএসি। বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি, সঠিক সময়ে নিয়ম মেনেই হবে ভোট। আমাদের প্রস্তুত যে ভবিষ্যতে যাতে ইলেকশনের সময় পর্যন্ত যাতে শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে, ইনশাল্লাহ নিশ্চিন্ত থাকেন। নির্বাচন সঠিক সময়ে সঠিকভাবে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন, প্রতিযোগিতামূলক নির্বাচন ইনশাল্লাহ আমরা দেখতে পাবো। যারা প্রথমবারের মতো ভোট দিবেন তাদের জন্য আয়োজন করা হয় মক ভোটিং এর। তরুণরা বললেন, 2024 সালের 5 আগস্ট যে আশা নিয়ে মাঠে নেমেছিলেন তার 50% পূরণ হয়নি। ভোট নিয়ে অতীতের শঙ্কার কথাই ছিল তাদের মুখে। নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানালেন তারা। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এখন আলোচনার কেন্দ্রবিন্দু। দীর্ঘ সময়ের প্রবাস জীবন শেষে তার এই প্রত্যাবর্তনকে অনেকে দেখছেন গণতন্ত্রের সুবাতাস হিসেবে। রাজনৈতিক দীর্ঘ অপেক্ষার অবসানও মনে করছেন কেউ কেউ। লন্ডন থেকে শোয়েব কবিরের প্রতিবেদন। নানা প্রশ্ন আর রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে আগামী 25 ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 1.5 যুগের দীর্ঘ প্রবাস জীবন শেষে তার প্রত্যাবর্তন শুধু একজন নেতার দেশে ফেরা নয়, বরং রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের গণতন্ত্রের সংকট হয়েছিল, বাংলাদেশের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ব্যবস্থা হবে, সব সমস্যার সমাধান হবে, নতুন রাষ্ট্রের দিকে এগিয়ে যাবে। এই যে একটা প্রত্যাবর্তন হবে তার কোনো যাওয়ার ক্ষেত্রে, এই যে একটা ট্রানজিশন হবে, এটা আমাদের দেশের নিঃসন্দেহে একটা বিরাট অগ্রগতি। ওনার যে প্রত্যাবর্তন হবে দেশের মানুষের, বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্রের বিকাশ এবং একটা আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসাবে পৃথিবীর বুকে উঠে দাঁড়াবে। যুক্তরাজ্য প্রবাসীদের সঙ্গে তারেক রহমানের দীর্ঘদিনের সম্পর্ক, রাজনৈতিক কর্মকাণ্ডে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ, সব মিলিয়ে এই বিদায় প্রবাসীদের জন্য আবেগঘন বলেও মনে করছেন অনেকে। ওনার সাথে একটা আমাদের মিল মহব্বত হয়ে গিয়েছিল প্রবাসীদের, তো অবশ্যই আমরা প্রবাসীরা ওনাকে মিস করব। উনি দেশে যাবেন, দেশের এই দুর্দিনে উনি দেশের হাল ধরবেন, দেশের মানুষের জন্য, দেশের জন্য উনি যা করণীয় তিনি তাই করবেন। স্থানীয় বিএনপির দাবি, জাতীয় নির্বাচনে মাঠে থেকেই দলকে নেতৃত্ব দেওয়ার সংকল্প নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান। 1-2 বছর নয়, টানা 1.5 যুগের প্রবাস জীবনের ইতি টেনে দেশে ফিরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একদিকে যুক্তরাজ্য প্রবাসীদের সাথে বিচ্ছেদের আবেগ, অন্যদিকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অভিযাত্রায় তার এই প্রত্যাবর্তন নতুন এক ইতিহাসের সূচনা করতে যাচ্ছে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ওসমান হাদির উপর হামলাকারীদের ধরতে না পারায় ব্যর্থতার দায় নিয়ে দ্রুত স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে নেতারা বলেন, পরিবারকে সান্ত্বনা নয়, প্রধান উপদেষ্টাকে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের উপদেষ্টা পরিষদে যে কতগুলো যে ব্যর্থতার দৃষ্টান্ত আমরা দেখেছি, এগুলো আসলে এই সংক্ষিপ্ত সময়ে বলে শেষ করা সম্ভব না। আপনারা দেখেছেন এই উপদেষ্টা পরিষদের একের পর এক ব্যর্থতা এই আইন শৃঙ্খলা বাহিনীর মধ্য দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
তারা আসলে উপদেষ্টা মণ্ডল মানে উপদেষ্টা পরিষদে তারা কি কারণে বসেছে আমরা দেখতে পাচ্ছি। তারা আসলে ওই খুনি পতিত ফ্যাসিস্ট লীগের কর্মী বা ফ্যাসিস্ট দোসরদের সেফ এক্সিট দেওয়ার জন্যই মূলত উপদেষ্টা পরিষদে বসেছে। এই স্বরাষ্ট্র উপদেষ্টা তার কার্যকর তার কাজকর্মে সম্পূর্ণ রকম ব্যর্থ হয়েছে। তার এই ব্যর্থতার কারণে ছাত্র অধিকার পরিষদ তার পদত্যাগের দাবি জানাচ্ছে এবং দ্রুত সময়ে তার এই দায়িত্ব থেকে অব্যাহতি নিশ্চিত করে ছাত্র অধিকার পরিষদ ইনশাল্লাহ তাদের মাঠে কার্যক্রম নিশ্চিত করবে ইনশাল্লাহ। সময় সংবাদে আরও থাকছে। ফেসবুকে সূক্ষ্ম গড়ে আপত্তিকর ভিডিও ধারণ, ভাইরালের ভয় দেখিয়ে হাতিয়ে নেয় টাকা। বরিশালে সক্রিয় কয়েকটি হানি ট্র্যাপ চক্র, জড়িতদের ধরার চেষ্টায় পুলিশ। বিজয় দিবস উদযাপনে প্রস্তুত হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত জানবো এই মুহূর্তে, সেখানে আছেন সহকর্মী রৌনক নিয়ন্তা। সরাসরি যাব তার কাছে। আর মাত্র কয়েক ঘন্টা, রাত পোহালেই মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর। শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হবে জাতীয় স্মৃতিসৌধ এবং এই দিবসটি উপলক্ষে পুরো জাতীয় স্মৃতিসৌধ চত্বর প্রস্তুত করা হয়েছে। বিগত কয়েকদিন ধরেই আমরা দেখেছি এই বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণ ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হয়েছে। আমরা এটাও দেখেছি যে অত্যন্ত আনন্দের সঙ্গে ধুয়ে মুছে পরিষ্কার করছেন সৌন্দর্য বর্ধনকারীরা এবং স্মৃতিসৌধ যে প্রাঙ্গণ রয়েছে সেই শহীদ বেদি, স্তম্ভ, হাঁটার পথ ফুল দিয়ে গাছ দিয়ে বিভিন্নভাবে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। একই সঙ্গে স্মৃতিসৌধের যে ডানে এবং বামে গণকবর রয়েছে সেই গণকবরের কিন্তু পবিত্রতাও রক্ষা করা হয়েছে এবং স্মৃতিসৌধের সামনে যে লেকটি রয়েছে সেটাও কিন্তু সংস্কার করা হয়েছে। অর্থাৎ পুরো স্মৃতিসৌধ চত্বর অত্যন্ত বর্ণিল সাজে রং তুলির আঁচড়ে প্রস্তুত করা হয়েছে। 1971 সালে বা বিগত 23 বছরে 52 সালের ভাষা আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, দেশের জন্য প্রাণ দিয়েছেন, সেই আত্মত্যাগকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে জাতি, সেই উপলক্ষে পুরোপুরি প্রস্তুত স্মৃতিসৌধ চত্বর। আমরা নিরাপত্তা নিয়ে যদি একটু বলতে চাই, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে প্রায় 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ভেতরে এবং বাইরে কয়েক স্তরের নিরাপত্তার বলয় দিয়ে ঘিরে রেখেছে। সেই সঙ্গে সিসিটিভির আওতায় পুরো এলাকা জুড়েই রাখা হয়েছে। একই সঙ্গে রয়েছে এলইডি লাইট স্থাপন সহ সব ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী যত ধরনের আনুষঙ্গিক কাজ রয়েছে সব কিছুই কিন্তু আসলে প্রস্তুত করা হয়েছে। কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এই বিজয় দিবসকে উদযাপনের লক্ষ্যে পুরোপুরি প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো এই ছিল জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে প্রস্তুতির সবশেষ খবর। সাভারের জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে সহকর্মী রৌনক নিয়ন্তা। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। ব্যস্ত সড়কের উপর অরক্ষিত লেভেল ক্রসিং প্রতিদিনই বিপদের মুখে ঠেলে দিচ্ছে যানবাহন ও পথচারীদের। অসচেতনভাবে ব্যারিয়ার অমান্য করে পার হতে যাওয়ায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। সাধারণ মানুষ বারবার উন্নত ব্যবস্থার দাবি জানালেও পুলিশ বলছে সচেতনতার ঘাটতি বড় কারণ। এমন ব্যস্ততায় লেভেল ক্রসিং ব্যবস্থা আধুনিকায়নের তাগিদ বিশেষজ্ঞদের। আদনান জুজ্জোর রিপোর্ট। রাজধানীতে প্রতি 10 মিনিটে একটি ট্রেন অতিক্রম করে লেভেল ক্রসিং। ট্রেন আসার আগেই রাস্তা চলাচল বন্ধ করে ব্যারিয়ার নামিয়ে দেয় গেটম্যান। তারপরও থেমে থাকে না ঝুঁকিপূর্ণ চলাচল। ঢাকা ও আশপাশের 35 কিলোমিটার রেলপথে রয়েছে 58টি লেভেল ক্রসিং। এর মধ্যে অনুমোদনহীন 23টি অরক্ষিত। এর মধ্যে এসব ক্রসিংয়ের 9টি অতি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে ডিএমপি। আর রেলওয়ে পুলিশের তথ্য মতে গত 2 বছরে সারা দেশে লেভেল ক্রসিং পারাপারের সময় মারা গেছেন 484 জন। কর্মব্যস্ত এই নগরীতে সময় বাঁচাতে অনেক পথচারী দ্রুত পার হতে চান লেভেল ক্রসিং। এ কারণে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। কেউই কেয়ারফুল না। এখানে যারা দাঁড়ায় থাকে অনেক সময় তাদেরকেও মক করা হয় যে আপনি কেন চলে যাচ্ছেন না, আপনার জন্য পিছনের মানুষ দাঁড়ায় আছে। রং সাইডের ফাঁক দিয়ে তারা যাইতে চায়। লেখা আছে থামুন, কিন্তু আপনি এটা ফলো করলেন না। তো দোষটা তো আর ওই থামুনের না, দোষটা হলো আমার।
লেভেল ক্রসিংগুলো ব্যস্ত সড়কের উপরে থাকায় সাইরেন বাজানো থেকে শুরু করে ব্যারিয়ার ওঠানো পর্যন্ত বন্ধ থাকে যান চলাচল। এতে যানজট তৈরি হয়ে কর্মঘণ্টার অপচয় হচ্ছে। তবে কেন অরক্ষিত থাকে ক্রসিং পয়েন্টগুলো? রেল পুলিশ বলছে সচেতনতা বাড়লে কমে আসবে দুর্ঘটনা। তবে বিশেষজ্ঞরা বলছেন পুরনো ব্যবস্থা থেকে বের হয়ে চালু করতে হবে আধুনিক সিস্টেম। ট্রেন আসার আগাম সতর্কতামূলক সংকেতগুলো চালু করতে হবে, লেভেল ক্রসিং বা ট্রেন লাইন বরাবর যাতে কোনো বাজার ব্যবস্থাপনা গড়ে না ওঠে সেটা নিশ্চিত করা, এবং হচ্ছে যে মেইনটেন্যান্সটা ঠিক করা যাতে লেভেল ক্রসিংয়ে যাতে ভাঙাচোরা না থাকে। মানুষ ওই মোবাইলে কথা বলছে বা রাস্তা পার হচ্ছে, তখন হঠাৎ করেই ট্রেন চলে আসে, ট্রেন হুইসেল দিলেও ট্রেনটা কোন দিক থেকে আসতেছে তারা ওই মুহূর্তে হঠাৎ করে বুঝতে পারে না। রেল ক্রসিং দুর্ঘটনার পিছনে সবাই জনসচেতনতার অভাবকে দায়ী করলো। রেল ক্রসিংয়ে যথেষ্ট জনবলের অভাব এবং আধুনিক প্রযুক্তির সংকট এখানে স্পষ্ট। সাথে সিটি কর্পোরেশন এবং রেল কর্তৃপক্ষের সমন্বয়হীনতা তো আছেই। তবে বিশেষজ্ঞরা বলছেন সঠিক সিস্টেম চালু করতে পারলেই তৈরি হবে জনসচেতনতা, কমে আসবে রেলপথ ক্রসিং দুর্ঘটনা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। বিদ্যুৎ ও গ্যাসের দীর্ঘ সংকট নিয়েই চলছে দেশের টেক্সটাইল শিল্প। এর সঙ্গে যুক্ত হয়েছে ডলারের বাড়তি দামের কারণে মূলধন ঘাটতি। এতে কারখানার উৎপাদন সক্ষমতার 30% রয়ে গেছে বন্ধ। বেকার হয়ে পড়েছেন হাজার হাজার দক্ষ কর্মী। সংকট উত্তরণ না হলে 2026 সালের মধ্যে 50% কারখানা বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা উদ্যোক্তাদের। আর ব্যাংকাররা বলছেন প্রতিষ্ঠান গড়ে তুলতে ব্যাংকের উপর অতি নির্ভরতা কমাতে হবে ব্যবসায়ীদের। আর মূলধন যোগানে উচ্চ সুদে ব্যাংক ঋণের বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। আমাদের জন্য একটা বিরাট একটা অন্ধকার আমরা দেখতেছি সামনে। প্রায় 30% মিল এখন বন্ধ আছে শুধু পুঁজির অভাবে। সব কটা প্রজেক্টের আগে থেকে সেনসিটিভিটি অ্যানালিসিস করা দরকার। প্রত্যেকটা কাস্টমারকে বুঝতে হবে যদি ওয়ার্ড সিচুয়েশন হয় তার অ্যাবজর্ব করার ক্ষমতা আছে নাকি নাই। টেক্সটাইল খাতের ব্যবসা সংকুচিত হওয়ায় চাহিদা কমেছে জ্বালানির। সেই ধারায় এ খাতে কিছুটা হলেও উন্নতি হয়েছে গেল 1 বছরে। তবে ঢাকার আশপাশে কিছু এলাকায় জ্বালানি সংকটে সক্ষমতার 1/3 মেশিন বন্ধ বলে জানান উদ্যোক্তারা। তো অনেক ফ্যাক্টরি 50% ইফিসিয়েন্সি চলতেছে, তার জন্য গ্যাসের ডিমান্ডও কমে গেছে। এই কারণে হয়তোবা এখন আমরা সাপ্লাইটা নিরবিচ্ছিন্ন পাচ্ছি। ওভেনে আমাদের ক্যাপাসিটি আছে 60%, কিন্তু আমাদের 45% মেশিন রানিং আর 15% বসা ডিউ টু দ্য শর্টেজ অফ দ্য গ্যাস। এছাড়া ডলারের উচ্চ মূল্যে মূলধন কমেছে 35%। জ্বালানি অর্থ সংকট না কাটলে 2026 সালের মধ্যে টেক্সটাইল খাতে বন্ধ হবে অর্ধেক মেশিন, উৎপাদন ক্ষমতা অর্ধেকে নেমে চাকরি হারাবে লাখো কর্মী। যে অবস্থা এখন চলছে যদি এইটা কন্টিনিউ করেন তাহলে 26 সনের এন্ড, মানে ধরেন আর 1 বছর পরে 50% টেক্সটাইল বন্ধ হয়ে যাবে। বিনিয়োগ অভিজ্ঞতা তুলে ধরে ব্যাংকাররা বলছেন বিশ্বজুড়ে ব্যবসায় বিনিয়োগে উদ্যোক্তা ও ব্যাংকের শেয়ার সমান হলেও বাংলাদেশে ভিন্ন। ইকুইটি রেজ করতে না, তার নিজস্ব না, তার পার্টনার্স নিয়ে আসতে হবে, তাকে বন্ড মার্কেটে যেতে হবে, তাকে ক্যাপিটাল মার্কেটে যেতে হবে। কিন্তু এইখানে মোস্ট অফ দ্য ইনভেস্টার্স আনফর্চুনেটলি দে ডিপেন্ড অন ব্যাংক। সমাধানের পথ ক্ষীণ হওয়ায় আপাতত চাহিদা মেটাতে উচ্চ সুদের ঋণই বড় সহায়ক বলছেন অর্থনীতিবিদরা। তাদের যে মূলধন ঘাটতি সেটা পূরণ করতে হবে, এবং সেটা পূরণ করতে হবে এমন কস্টে যাতে রিটার্ন এবং কস্টের মধ্যে একটা সামঞ্জস্য থাকে। ব্যবসায়ীদের দাবি টেক্সটাইল শিল্প ঠিক রাখতে জ্বালানি সরবরাহে দাম একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নির্ধারণ করে দেয়া ও দেশের বাজার পরিস্থিতি ঠিক রাখতে আমদানিতে কড়াকড়ি আরোপ করতে হবে সরকারকে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফ করছেন প্রসিকিউশন, সরাসরি যাচ্ছে সেখানে। জি, এবং এই যারা অভিযোগ তারা হচ্ছে গুমের শিকার হয়ে এসে জীবিত এসে তারা অভিযোগ করেছেন। জি, কিন্তু যেসব গুমের এখনো কোনো হদিস পাওয়া যায়নি, মারা গেছে, এই সমস্ত গুমের বিষয়টি আলাদা মামলা হবে বা সেরকম তদন্ত হচ্ছে? জি, দেখেন এটা একটা প্রসিকিউশনের স্ট্র্যাটেজি। এটা চিফ প্রসিকিউটর মহোদয় নির্ধারণ করেন যে কোন মামলাটি উনি আগে নিয়ে আসবেন। যদিও অপরাধের গ্র্যাভিটির চিন্তা করলে যারা ফিরে আসেনি তারা এবং তাদের যে আত্মীয় স্বজনের এই যে ক্ষতি, তারা হলো রিয়েল ভিকটিম, এগুলো অফেন্সের ক্ষেত্রে বেশি হেনিয়াস। কিন্তু আমরা এগুলো কেন নিয়ে এসেছি? কারণ প্রমাণের ক্ষেত্রে যারা ফিরে এসছেন এই ভিকটিমরা নিজেরাই এই ট্রাইব্যুনালে সাক্ষী হচ্ছেন বা হয়েছেন।
এটা প্রমাণ করার জন্য এবং আইন সিদ্ধ, যার কারণে আমরা এটা নিয়ে এসেছি। আর যারা ফিরে আসেননি তাদের তদন্ত চলছে, এগুলাও ক্রমান্বয়ে চলে আসবে। জি, আপনারা জানেন যে গত 17 নভেম্বর 2025 তারিখে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রথম রায় প্রদান করেছেন। সেই রায়ে জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 3টি অভিযোগেই শাস্তি প্রদান করা হয়েছে। তার প্রথম অভিযোগে এই 2 আসামিকে আমৃত্যু কারাদণ্ডের রায় প্রদান করেছিলেন ট্রাইব্যুনাল এবং বাকি 2টি অভিযোগকে একত্রিত করে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে প্রথম অভিযোগে যেটাতে ওনাদেরকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছিল, সেই আমৃত্যু কারাদণ্ডকে বাড়িয়ে মৃত্যুদণ্ডে পরিণত করার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আজকে একটি আপিল দায়ের করা হয়েছে। সেই আপিলে আমরা 8টি গ্রাউন্ড নিয়েছি। আমরা পরিষ্কার করে বলেছি যে এই অপরাধের যে নৃশংসতা, যে গভীরতা, তার তুলনায় এই আমৃত্যু কারাদণ্ডটা অপরিপক্ক হয়েছে, কম হয়েছে। অতএব এই ধরনের হেনিয়াস অফেন্সের ক্ষেত্রে মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি হওয়া উচিত। সরাসরি ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দেখছেন সময় সংবাদ, সঙ্গে থাকুন। সময় সংবাদ, দেশের বাইরের খবর। অস্ট্রেলিয়ার সিডনির বন্দাই সমুদ্র সৈকতে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে 15 জনে দাঁড়িয়েছে। 2 হামলাকারী বাবা ও ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ। তারা পাকিস্তানি বংশোদ্ভূত বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার গণমাধ্যম। ভয়াবহ এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির মুসলিম কমিউনিটির নেতারা। অস্ট্রেলিয়ার অস্ত্র আইন কঠিন করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বিস্তারিত SM আমিনুল রুবেলের রিপোর্টে। প্রচণ্ড অস্থিরতা এবং আতঙ্ক নিয়ে সময় কাটাচ্ছে অস্ট্রেলিয়ানরা, বিশেষ করে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা, অস্ট্রেলিয়া প্রবাসী মুসলিমরা। আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য খুব ভালো কিছু হয়নি, কারণ আমাদের কমিউনিটিতে আমরা প্রায় ম্যাক্সিমামই মুসলিম। যারা পিআরের জন্য অ্যাপ্লাই করেছেন এবং যারা পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য এখানে আছেন, তাদের আসলে বেশ চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা যারা স্পেশালি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আছি, এটা নিয়ে আমাদের ভয় এবং নিরাপত্তাহীনতার নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ কিন্তু সন্ত্রাসীদেরকে শনাক্ত করতে পেরেছে, একজনকে ধরে নিয়ে গেছে এবং একজন মারা গেছে। তাদের পরিচয় পাওয়া গেছে। তারা কিন্তু একজন বাবা এবং ছেলে, বাবার বয়স 50 এবং ছেলের বয়স 24 বছর, এবং তাদের কিন্তু লাইসেন্সধারী 6টি আগ্নেয়াস্ত্র ছিল, যেটি নিয়ে তারা গিয়েছিল সেখানে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা কিন্তু সন্ত্রাসী হামলা চালিয়েছে। সেখানে ইহুদিদের একটি বড় অনুষ্ঠান হচ্ছিল এবং সেখানে 2000-এর বেশি ইহুদি অস্ট্রেলিয়ান ছিল এবং সেখানে কিন্তু আক্রমণ চালানো হয়। যারা মারা গেছে তারা প্রায় সবাই ইহুদি। বিশেষজ্ঞরা ধারণা করছে যে আগামী দিনগুলোতে ইউরোপের মতো অস্ট্রেলিয়াতেও হয়তোবা এখানের যে অভিবাসন আইন সেগুলো আরো কঠোর হতে পারে, ভিসা সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে। অস্ট্রেলিয়াতে মুসলিম জনসংখ্যা কিন্তু 3 ভাগেরও কম এবং মুসলিম বিদ্বেষ একটি ব্যাপার কিন্তু গত কয়েক বছর যাবৎ চলে আসছে। এই ঘটনাকে কিন্তু অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি তিনি কিন্তু ঘোষণা করেছেন সন্ত্রাসী হামলা হিসেবে, এবং আজকে কিন্তু সেটি জানানো হচ্ছে যে এটি ইহুদি বিদ্বেষের ঘটনা ঘটেছে। অনেক বাংলাদেশি কিন্তু আছে যারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অস্ট্রেলিয়ানদের কাছ থেকে বা অস্ট্রেলিয়ায় বসবাসকারী অন্যান্য ধর্মের যারা আছে তাদের কাছ থেকে বিভিন্ন সময় মুসলিম হওয়ার কারণে খারাপ ব্যবহার দেখেছে। সেটি কিন্তু আগামী দিনগুলোতে বাড়তে পারে। কমিউনিটির ভিতরে এমনটাই আতঙ্ক, এমনটাই ভাবছে কমিউনিটির বিশেষজ্ঞরা। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। এক মঞ্চে 2 খেলার 2 মহানায়ক মেসি সচিনের সাক্ষাতে রঙিন হয়ে উঠল মুম্বাই। আর্জেন্টাইন কিংবদন্তিকে বরণে লোকে লোকারণ্য হয়ে ওঠে ওয়াংখেড়ে স্টেডিয়াম। রীতিমতো খেলোয়াড় আর বলিউড তারকাদের হাট বসে সেখানে। এই ছবিটা বাঁধিয়ে রাখুন। 2 ডিসিপ্লিনের 2 মহানায়ক দাঁড়িয়ে পাশাপাশি আইকনিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেসি সচিন জুটি। ক্রীড়া অনুরাগীদের চিৎকারে প্রকম্পিত মুম্বাইয়ের আকাশ। অর্জন আর ম্যাজিক্যাল পারফরমেন্সে মুগ্ধতা ছড়িয়েছেন দুজনই। দুজনের হাতেই উঠেছে পরম আরাধ্যের বিশ্বকাপ শিরোপা। এসব ছাপিয়ে ব্যক্তিত্ব আর প্রতিভায় অনন্য তারা। অনেকের কাছেই ফুটবল মানে মেসি আর ক্রিকেট মানে সচিন। ভারতীয়দের কাছে সচিন টেন্ডুলকার ক্রিকেট ঈশ্বর। তারই আতুর ঘরে আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসির পদার্পণ যেন রূপকথার গল্প।
3 দিনের সফরে আসা মেসিকে হাজার হাজার মানুষ এক নজর দেখতে চেয়েছেন। ভারতের পতাকা হাতে হাসি মুখে মেসিও চেষ্টা করেছেন ভালোবাসার প্রতিদান দিতে। সচিনের কাছ থেকে ভারতের জার্সি উপহার পেয়েছেন, সচিনকে দিয়েছেন 2022 বিশ্বকাপের বল। স্বাভাবিকভাবেই অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন লিওনেল মেসি। পাশে দাঁড়ানো রদ্রিগো ডি পল আর লুইস সুয়ারেজদের বরণেও ঘাটতি রাখেনি মুম্বাই। তাদের 3 জনকেই এখানে পাওয়া মুম্বাইয়ের মানুষ আর ভারতের জন্য অবিস্মরণীয় এক মুহূর্ত। 3 গ্রেটকে যেভাবে সবাই অভ্যর্থনা জানিয়েছে তা সত্যি অবিশ্বাস্য। স্পোর্টস লাভারদের জন্য আরেকটা সুন্দর মুহূর্ত ছিল লিও মেসির সঙ্গে সুনীল ছেত্রীর সাক্ষাৎ। আন্তর্জাতিক গোল সংখ্যায় একটা সময় মেসিকে ছাড়িয়ে গিয়েছিলেন ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় তারকা। তিনি এদিন গ্রেটেস্ট অফ অল টাইম লেখা জার্সি পরে মেসিকে স্বাগত জানান। ভ্রমণ ক্লান্তি ছাপিয়ে 3 লাতিন তারকা পুরোটা সময় চেষ্টা করেছেন উপভোগ করতে, ভক্তদের বিনোদন দিতে। ইন্ডিয়ান স্টার্স ও মিত্র স্টার্স দল এবং ইয়াং প্লেয়ারদের সঙ্গে খেলেছেন, বল উপহার দিয়েছেন গ্যালারিতে থাকা ভক্তদের। আর্জেন্টিনিয়ান কিংবদন্তির সঙ্গে দেখা করতে ছুটে যান বলিউড তারকারাও। করিনা কাপুর, শাহিদ কাপুর, অজয় দেবগান, টাইগার শ্রফ, শিল্পা শেঠিরা ওয়াংখেড়েতে গেছেন সপরিবারে। একটা প্রজন্মকে পায়ের জাদুতে মুগ্ধ করে রাখা ফুটবলারকে উপমহাদেশের মাটিতে দেখার সুবর্ণ সুযোগ কেই বা হাতছাড়া করতে চায়। মেসির সফর উপলক্ষে নিরাপত্তাও জোরদার করা হয়েছিল মুম্বাইয়ে। কলকাতার বিশৃঙ্খলা থেকে শিক্ষা নিয়ে আগে থেকেই সতর্ক ছিল প্রশাসন। মাকসুম আলম খান, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। গুলিবিদ্ধ ওসমান হাদিকে নেওয়া হচ্ছে সিঙ্গাপুর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স। 8 জন আটক হলেও এখনও অধরা মূল অভিযুক্ত। হাদির ওপর গুলি বিচ্ছিন্ন ঘটনা, ভোটের সময় 2-1টি খুন হতেই পারে মন্তব্য সিইসির। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী, যথাসময়ে নির্বাচনের প্রত্যয়। এবং তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা, গণতান্ত্রিক যাত্রা ইতিবাচক। ভোটের আগে নেতৃত্বে আরও শক্তিশালী হবে দল, বলছেন যুক্তরাজ্য বিএনপির নেতারা। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী। ধন্যবাদ ইমদাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।